গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আজকে আমাদের গুজরাটে পৌঁছে যাবার পরে দ্বিতীয় দিন। সূর্যোদয় হচ্ছে, দূরে স্টেশনে কার্যকরী পোর্শন দেখা যাচ্ছে, ট্রেনের আওয়াজও পাওয়া যাচ্ছে। আজকে আমরা বেরোবো মোদেরা এবং পাটানের দিকে। কলকারখানা ধোঁয়া উঠছে, একটা সুন্দর সকাল। আজকে ওয়েদার সকাল থেকে মোটামুটি ঠিক আছে, আশা করছি এরকমই যেন থাকে, কারণ আজকে আমাদের রানী কি ভাব এবং পাটানের রানী কি ভাব, এবং ওদিকে মোদেরা সান টেম্পল এবং তার সঙ্গে আদালাজ টেম্পলও, আদালাজ যে স্টেপ ওয়েল সেটাও দেখার কথা। তো দেখা যাক কী হয়। দূরে ওই যে স্টেশনের পোর্শন দেখা যাচ্ছে, উফ কি সুন্দর লাগছে সূর্যটা। যে কোনো জায়গায় বেরিয়ে এই সূর্যোদয় দেখাটাই যেন একটা অন্যরকম দৃশ্য। পাখিরা উঠছে, সকাল জানান দিয়ে যাচ্ছে। এই হোটেল থেকে এই যে নিচে রাস্তা, গাড়ি ঘোড়া যাচ্ছে। হোটেলের তরফ থেকে ঠিক করে দেওয়া পূর্ব নির্ধারিত আমাদের গাড়ি চলে আসায় আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের সঙ্গে ড্রাইভার দাদা ছিলেন দানিশ ভাই। ফুড মার্কেট কালুপুর দরগা কে পাশে ফেলে আমরা এগিয়ে চললাম। इसको प्रेम दरवाजा क्यों बोलते हैं, मतलब नाम नहीं पता है। अच्छा अच्छा, इसके अंदर तुम जाएंगे तो पूरा पान मार्केट है। अच्छा कल उधर से आया था तो उधर कपड़े जूते, हाँ वो तीन दरवाजे के उधर से। लाल दरवाजा भी है। अच्छा, तो 3 दरवाजा लाल दरवाजा एक ही है। अच्छा अच्छा, এই অংশটা অনেকটা আমাদের কলকাতার মেট্রোর মতো। গুজরাটে পথে যে কটি টোল প্লাজা পড়েছিল সবকটি কিন্তু অটোমেটেড। খুব দ্রুততার সঙ্গেই কাজ হচ্ছিল, দীর্ঘ সময় ধরে কিন্তু টোলে অপেক্ষা করতে হয়নি। শহরের উঁচু বিল্ডিংকে পাশে রেখে এগোতে থাকলাম। नीचे कौन सा नदी, साबरमती है ना? हाँ सब बीच अलग अलग जगह आते हैं। अच्छा अच्छा, एलिस ब्रिज आता है, नेहरू ब्रिज आता है। एलिस ब्रिज से तो कल अक्षरधाम की तरफ जब गए थे, एलिस ब्रिज से गए थे। ये वाला सुभाष ब्रिज है। उधर तो नर्मदा कैनाल भी पड़ा था। हाँ हाँ, মেট্রোর লাইনকে পাশে রেখে এগোতে গিয়ে দেখতে পেলাম সুবিশাল উঁচু বিল্ডিং। हाई स्पीड रेल मोटी मल्टी मॉडल हब साबरमती। কি সুন্দর। पूरा मेट्रो का ही ऊपर है। अच्छा, पूरा मेट्रो का ही है। अच्छा अच्छा, এত সুন্দর একটা প্ল্যান্ড সিটি কল্পনা করা যায় না। গুজরাটের রাস্তায় পথে দেখলাম প্রচুর পায়রা, আর টার্নিং পয়েন্টগুলোতে শহরের সৌন্দর্যায়নে যে জিনিস ইউজ করা হয়েছে সেগুলো মূলত ফেলে দেওয়া পদার্থ থেকেই। যেমন এই ফুলটি অ্যাকচুয়ালি স্ক্র্যাপ আয়রন দিয়ে তৈরি। ধীরে ধীরে শহরের বাইরের দিকে এগোতে থাকলাম। আজকে অ্যাকচুয়ালি আমাদের যাত্রাপথে মানে গুজরাটে থাকার দ্বিতীয় দিন। আমরা আজকে যাচ্ছি, প্রথমে যাব পাটানের দিকেই যাচ্ছি। রাস্তা অনেকটাই, রাস্তাতে যেটা দেখতে পাচ্ছি যে হাই রাইজ বিল্ডিং যেমন বেশি, আর এই পোর্শনটা মেহিসানার উপর দিয়ে যেহেতু আমরা যাচ্ছি, তো প্রচুর পরিমাণেই আমাদের দুধের যে ফ্যাক্টরিজ আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো দ্যাটস ওয়াই গরুর সংখ্যাটা প্রচুর, এবং গরুগুলোর কি বড় বড় শিং। তো আপাতত যাই হোক, সকাল থেকে চাটা যেহেতু কেউ খায়নি, তাই সব মায়েরা চা খেতে নেমেছে। এই যে মা এসছে জিজ্ঞেস করতে। বলো। তো যেটা বলছিলাম, আমরা আপাতত যেহেতু জার্নিটা অনেকটাই আমাদের, আহমেদাবাদে আমরা যেখানে ছিলাম তো সেখান থেকে পাটান অবধি প্রায় 2.5 থেকে 3.25 ঘন্টার রাস্তা। তো সেই জন্য
সকাল সকাল বেরিয়েছি, আর গতকাল যেহেতু আমাদের বৃষ্টি হয়েছিল তো অনেকটাই আমাদের জার্নি হ্যাম্পার হয়েছে এবং আমরা ভালো করে সাইট সিইং করতে পারিনি। তো টার্গেট আছে আজকে ফিরে যদি কিছু করতে পারি, তো দেখা যাক ম্যাক্সিমাম কি করা যায়। আপাতত মায়েরা চা খেতে দাঁড়িয়েছে। এই যে গুজরাটি আর হিন্দির মধ্যে হালকা হালকা কিছু কিছু পড়তে পারছি, সব তো পড়তে পারছি না। তো মায়েরা এই যে ওখানে চা খাচ্ছে, এখানে রাজবাড়ি চা নাকি ভীষণ ভালো, তো এই জন্য দেখা যাক মারা খাচ্ছে। আমি তো আর চাটা খাই না, মানে আমরা বাঙালিরা চা খাই বেসিক্যালি, তো যাই হোক চা পান তো আমি আর করি না, তো সেই জন্য মায়েরা গেছে, আমি গাড়িতেই বসে আছি। রাস্তাগুলো বেশ ভালো, তবে কিছু কিছু জায়গায় মানে খানাখন্দ তো রয়েছে, তবে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু দেখলাম রোড ব্লক করে হচ্ছে কাজ হচ্ছে। তো আশা করি পরবর্তী সময়ে যদি কখনো আবার আসা হয় আরো উন্নত শহরকে দেখতে পাবো। রাস্তার অনেক জায়গাতেই কাজ হচ্ছে। ইফকো ফার্টিলাইজার, এক বিশাল অঞ্চল জুড়ে এই ইফকো ফার্টিলাইজারের কারখানার অংশ দেখতে পেলাম। পথে পড়লো এদের পাওয়ার স্টেশন, পাশে সিআইএসএফ এর ব্যারাক এবং তারপরে রেল লাইন। সব ক্রস করে আমরা আবার এগিয়ে চললাম। মেহেসানার এই অংশে প্রচুর গরু ফ্রিলি রাস্তার ওপর ঘুরে বেড়ায় এবং গরুগুলো ভীষণ বড়। আর রাস্তায় যেতে যেতে অনেক মন্দির দেখতে পেলাম। বিভিন্ন মন্দির ক্রস করে আমরা ক্রমশ এগিয়ে যেতে থাকলাম পাটানের উদ্দেশ্যে। এক জায়গায় পেলাম প্রচুর জিরের গন্ধ। বাচ্চাদের খেলার ওয়াটার পার্ক, বাচ্চা নয় বাচ্চা বড় সবাই পারে। इतना बड़ा वाटर पार्क है। फैमिली के साथ घुमाओ तो बहुत हाँ अच्छा हाँ शंकुश, अच्छा ठीक है चलिए। हाँ এটা ভেতরে ঢুকতে হয় নিকো পার্কের মতন। বিভিন্ন মন্দির ক্রস করে আমরা এগিয়ে চললাম। পথে দেখলাম কোভিড ভ্যাকসিনেশনের একটা মোমেন্টও। কোভিড ভ্যাকসিনেশনের এটা দেওয়া, ডিজাইন করে দেওয়া। গাড়ি দ্রুত থাকায় ছবি তুলতে পারিনি, তবে ক্রস করলাম আমরা ট্রপিক অফ ক্যান্সারের একটা মার্কিং পয়েন্ট। ওয়েদারটাও বেশ ভালো। আর আবার না না নজর দেবো না, না আকাশ টাকাশগুলো কি সুন্দর লাগছে দেখতে। প্লাস এদিকে চাষবাস হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। অজস্র গরু, আর গরুগুলোর শিংগুলো বাপরে। তো বলছি এখানে এরকম উটের গাড়ি আমি কোনোদিনও দেখিনি। এই লোক আমরা এই মরুভূমিতে উট থাকে, এখানে উটের গাড়ি। বৃষ্টিতে পুরো জল। অবশেষে পাটোলা হাউসকে ডান দিকে রেখে আমরা পৌঁছে গিয়েছিলাম আজকে আমাদের মূল গন্তব্য রানী কি ভাভে। পথে দেখলাম অনেক চিড়িয়াঘর রয়েছে, যেগুলো মূলত পাখিদের খাবারের জন্য তৈরি করা হয়েছে। বেশ ভালো লেগেছে। পার্কিং স্লট দিয়ে ঢুকেই দেখলাম রয়েছে টিকিট কাউন্টার, যদিও আমরা অনলাইনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাইট থেকে অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম। অ্যাট লাস্ট পৌঁছে গেছি রানী কি ভাভ, আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাবে আমরা পৌঁছে গেছি। একটা বিস্তীর্ণ এলাকা, বেশ সুন্দর। এখানে গাইডও পাওয়া যায়, কেউ চাইলে গাইড নিতেই পারে। আপাতত আমাদের তাড়া আছে, আমরা মেইন জায়গাটা দেখে নিয়ে আমরা আবার অন্য যাত্রার দিকে যাব, তো আমরা গাইড নিলাম না। চলুন হাঁটতে হাঁটতে দেখা যাক। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। জিজ্ঞেস করো না। এখানে ইন্ডিয়ানদের টিকিট হচ্ছে মাথা পিছু 35 টাকা করে। দুটো হাফে হয়, একটা হচ্ছে ফোরনুন আর একটা আফটারনুন। তো আমাদের ছিল ফোরনুনের, অর্থাৎ যেটা 12টা পর্যন্ত আর কি ভ্যালিড। তো সেই টিকিটে আমরা ঢুকে পড়েছিলাম। তো গাইড নেব কি নেব না এই নিয়ে কথা হতে হতে বাড়িতে বাপি বললো যে না ঠিক গাইড যখন নেব না বেকার কথা বলে লাভ নেই। তো গাইড অ্যাকচুয়ালি কত নেয় সেটাও ফলে আমরা জিজ্ঞেস করিনি, যেহেতু জানতে পারিনি।
এই পাটান শহরটি 8 থেকে 14 সেঞ্চুরিজের সময় প্রায় 600 বছর ধরে গুজরাটের রাজধানী ছিল এবং সেই সময় এখানে রাজত্ব করত সোলাঙ্কি রাজারা। সোলাঙ্কি রাজ ভীমদেবের সময়েই এখানে উন্নয়ন সেটা কিন্তু হয়েছিল। আর এখানে সোলাঙ্কি রাজত্বের বিভিন্ন মন্দির বা মসজিদ, যে কুয়ো, ট্যাঙ্ক, এইগুলো কিন্তু ভালোভাবেই দেখা যায়। একটা বড় এলাকা, এটা আমাদের আর্কিওলজিক্যাল হেরিটেজ সাইট। তো সামনেই আমরা যে পোর্শনটা দেখতে পাচ্ছি ওইখানটাতেই আমরা এবার যাব। ওটাই হচ্ছে মেন কুয়ো, যেটা অ্যাকচুয়ালি স্টেপ ওয়েল। অ্যাকচুয়ালি 1063 সালে সোলাঙ্কি রাজ্যের রানী উদয়মতী রাজা প্রথম ভীমদেবের স্মৃতিতে এই কুয়োটি তৈরি করা শুরু করেন এবং তার পরবর্তী সময় সরস্বতী নদীর বন্যায় এটি চাপা পড়ে যায় এবং 1960 সালে যখন এটা এক্সকাভেটেড হয়, মূল যে রূপটি ছিল সেটি সহ এটি আবিষ্কৃত হয়। তো যে সর্বপ্রচলিত 100 টাকার নোটের পিছনে আমরা যে ছবিটা দেখতে পাই সেটাই হচ্ছে এই রানী কি ভাবের ছবি। গুজরাট ও রাজস্থানের শুষ্ক অঞ্চলে এই ধরনের ঘাপকাটা কুয়ো কিন্তু প্রায়ই দেখা যায়। অ্যাকচুয়ালি এইগুলো খুব সাধারণভাবে একটি স্ট্রাকচারাল এভিডেন্স হলেও এর গায়ে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম কাজ করা রয়েছে সেটি কিন্তু মানে সেই সময়কার যে শিল্পকলা তার নিদর্শন দেয়। অ্যাকচুয়ালি সোলাঙ্কি রাজাদের সময় এই যে অর্নামেন্টাল যে ওয়ার্ক, এটার কিন্তু এই রানী কি ভাব একটি চরম নিদর্শন। একটা বিশাল এলাকা জুড়ে সবুজের পর সবুজ গাছপালা, তার সঙ্গে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মানে মনটা জুড়িয়ে গেছিল। পরিষ্কার আকাশ যেন আমাদের সেই মেজাজটাকে আরও ফুরফুরে করে তুলেছিল। নামার সিঁড়িগুলো ছিল বেশ ধাপকাটা, ধাপে ধাপে নামতে হচ্ছিল। ওই তো ওইখানে যেটা ব্যারিকেডিং করা আছে ওই পর্যন্তই যেতে দেয়, তার বাইরে যেতে দেয় না। এই যে ব্যারিকেডিং করা আছে এই পর্যন্তই, তার বাইরে আর যাওয়া যায় না। একটা অদ্ভুত পুরনো জিনিসের গন্ধ একটা আছে। না ওই তো ব্যারিকেডিং করা আছে ওই পর্যন্তই যাওয়া যায়, তার বাইরে যাওয়া যাবে না। একই পুরনো জিনিস, কোথায় কি করবে। হ্যাঁ মাটি খুঁড়ে, প্রত্নতাত্ত্বিক তো। ওই উপর দিয়ে যে আমরা যে দেখছিলাম সবাই উপর দিয়ে ওই হাইটে হাইটে ওদিকটা দিয়ে আসছিলাম।
रास्ता है, उधर तक जा सकते हैं ना? ठीक है, हाँ हाँ इधर के आगे, ठीक है। यहाँ से आगे जाना मना है। কালকা মাতাজি একটা পুরনো সোঁদা গন্ধ কিন্তু দর্শন বিজা করে পাওয়া যাচ্ছে। কালকা মাতাজির বাসির কম পটাবে बढ़िया आवाज आरती विधि करे राधे माइया बारे প্রত্যেকটা কাজ रोणी बाप নিখুঁত। रोणी बाप आई गुजरात में जाई रोणी 500 नोट रे माथे आ है के कोनी 500 नोट कोनी 500 नोट একটা পুরনো দিনের গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে, তাই না বলো? একদম একদম সুন্দর একটা অন্যরকম সেই পায়রা আছে, প্লাস ওই যে ধরো ওখানে পায়রা বসে আছে গুছি গুছি, দারুণ দারুণ দারুণ। এই জন্যই তো এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অসাধারণ। পুরোটাই স্টোন ক্রেভিং, তাহলে প্রাচীনকালের কাজ অসাধারণ। এখানে প্রত্যেকটা দেওয়ালে যে শৈব স্কাল্পচার যেটা করা হয়েছিল, তাতে মহিষাসুর মর্দিনী, পার্বতী বা বিষ্ণুর যে দশাবতার, তার ছবিগুলো এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, জাস্ট অকল্পনীয়। সোলাঙ্কি সাম্রাজ্যের যে শিল্পকলা, স্থাপত্য কীর্তির যে নৈপুণ্য, সেটা কিন্তু এর কারুকার্য দেখলেই বোঝা যায়। অপ্সরা, নাগকন্যা, যোগিনী ইত্যাদি রূপে নারী ফিগারগুলোকে দেখানো হয়েছে। 100 টাকার একটা নোট হাতে ছবি তুলতে কিন্তু ভুললাম না। তৎকালীন সময়ে এই ভাব বা কুয়ো কিন্তু কেবলমাত্র শুধু জল সংরক্ষণ কিংবা সোশ্যালাইজেশনের জন্য তৈরি হয়নি, এটা একই সঙ্গে কিন্তু স্পিরিচুয়াল যে সিগনিফিকেন্স সেটাও ক্যারি করত। প্রাথমিকভাবে খুব সাধারণভাবে তৈরি করা হলেও পরবর্তী সময়ে এর গুরুত্ব কিন্তু অনেক বৃদ্ধি পায়। স্থাপত্য কীর্তিগুলো শুধু দেখতে হয় চোখ প্রাণ ভরে, কতদিন আগেকার, কিন্তু কি নিখুঁত, কি সুন্দর তার শিল্পকলা। উঠে এসে বাইরেটা দিয়ে একবার ঘুরে নিলাম, ওপর থেকে একটুখানি এরিয়াল ছবি একটা ক্যাপচার করার চেষ্টা করলাম, কেন এটা ভীষণ অসাধারণ। সেজন্যই বলা হয় রানী কি ভাব হচ্ছে ভারতের প্রথম ফাইনেস্ট স্টেপ ওয়েল, যেটা তার যে নৈপুণ্যতা তার ধারক এবং বাহক। তো সেই কারণেই এটি কিন্তু বলা হয় কুইন অ্যামং দ্য স্টেপ ওয়েল অফ ইন্ডিয়া। বাইরে কুকুরকে খাইয়ে চলে গেলাম পাটানের পাটোলা হাউসে। এখানে 30 টাকার একটা টিকিট কেটে ঢুকলে ভেতরে কীভাবে পাটোলা শাড়ি তৈরি হয় দেখানো হয়, এবং মিউজিয়াম আছে, ওপরে আছে দোকান, চাইলে কিনে নেওয়া যায় অথেন্টিক পাটোলা শাড়ি বা স্কার্ফ। আর 9 মিনিট স্টেট হাইওয়ে 2-তে থাকবে। ক্ষেতের পর ক্ষেত, ডাল চাষ, সরষে চাষ, আখ চাষ। আমরা এগিয়ে চললাম এরপর আমাদের মোধেরা সান টেম্পলের দিকে। এই সূর্য মন্দিরটিও কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা প্রোটেক্টেড মনুমেন্টের মধ্যে পড়ে। এখানেও কিন্তু প্রবেশ মূল্য আছে, যেটি আমরা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাইট থেকেই কেটে নিয়েছিলাম। এখানে আমাদের ছিল আফটারনুন টিকিট, অর্থাৎ দুপুর 12টার পর থেকে এন্ট্রি ভ্যালিড সন্ধ্যে 6টা পর্যন্ত। সান টেম্পলের টিকিট মাথাপিছু ইন্ডিয়ানদের জন্য 20 টাকা। মন্দিরের সামনে পার্কিং আছে, পার্কিং স্লটে গাড়ি রেখে আমরা ঢুকে গিয়েছিলাম মূল সান টেম্পলের মধ্যে। পৌঁছে গেলাম মোধেরা সান টেম্পল। মোধেরা সান টেম্পলের ভেতরটা ঢুকেছি। এটাও একটা আর্কিওলজিক্যাল সাইট, বেশ সুন্দর জায়গা, এটারও ভেতরটা বেশ সুন্দর। আকাশে আজকে পরিষ্কার, এত সুন্দর লাগছে না, অসম্ভব সুন্দর লাগছে। এটি চালুক্য রাজবংশের সময় তৈরি হওয়া। ঢুকলে প্রথমেই বাম দিকে পড়ে আর্কিওলজিক্যাল মিউজিয়ামের রাস্তা, যার দুই সাইডটা
প্রত্নতাত্ত্বিক কিছু প্রস্তরখণ্ড দিয়ে সাজানো রয়েছে। এই বৃহৎ অঞ্চলের মধ্যেই কিন্তু টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস, গাছের তলায় বসার জায়গা সমস্ত কিছুই রয়েছে। কি লেখা আছে আবার দেখে আসি। মিউজিয়ামের মধ্যে আমি আর ঢুকিনি, তবে সামনাসামনি গিয়ে দেখে এলাম। এখানে লেখা আছে শুক্রবার দিন এটি বন্ধ থাকে। সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদিত এই মনুমেন্টে ঢুকতেই দেখা গেল সূর্য নমস্কার মন্ত্র। এখানেও একটা কুণ্ড মতন আছে, সূর্য কুণ্ড। সবই প্রত্নতাত্ত্বিক যে খননের ফলে। এই সূর্য মন্দিরটি পুষ্পবতী নদীর ধারে তৈরি হয়েছিল। বর্তমানে এখানে কোনো পুজো আর্চা হয় না বটে, কিন্তু এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেই নিয়োজিত। সূর্য নমস্কার মন্ত্র না, এটা অন্য। ওং মিত্রায়। ভারতের পুরাতাত্ত্বিক ইতিহাসের যে নিদর্শন, এটাই মনে হয় তার বড় প্রমাণ। কি অপূর্ব তার পরিকাঠামো এবং কি অপূর্ব তার সাজসজ্জা। এটি মূলত সভাকক্ষ, আর ডান দিকে রয়েছে যে কুণ্ডটি, সেটাকে বলা হয় রামকুণ্ড। এর গায়েরও পাথর খোদাইয়ের যে কাজ, সেটি যথেষ্ট সুন্দর। এখানেও ঠিক একইভাবে নারী মূর্তিকে বিভিন্ন অপ্সরা বা আদার্স যে রূপ তাতে দেখানো হয়েছে। সাথে যে খোদাইয়ের যে সূক্ষ্মাতিসূক্ষ্ম কাজ, সেইগুলো ছিল চোখে পড়ার মতো। চালুক্য শিল্পকলায় তৈরি এই সূর্য মন্দিরটি গঠনটা অনেকটাই সেই উল্টানো পদ্মফুলের মতো। এই সভামণ্ডপ থেকে সিঁড়ি দিয়ে পাশে যে গর্ভগৃহ, সেইখানে যাওয়া যায়। প্রতিটা পিলারের এই যে কারুকাজ, খনন কাজ, মানে অসাধারণ। পাশে একটি শিব মন্দিরও রয়েছে। এটি মূল গর্ভগৃহ, যেখানে প্রচুর পায়রার বাস এবং কান পাতলেই পায়রার আওয়াজ শোনা যায়। কিছুক্ষণের জন্য এই পরিবেশে প্রাচীন ইতিহাসে হারিয়ে যাওয়া যায়। ওই যে তালা দেওয়া মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহের চারপাশে ঘোরার জায়গা রয়েছে, সেই অংশটি একবার ঘুরে নিলাম। তার সঙ্গে দেখে নিলাম প্রত্যেকটি দেওয়ালের অপূর্ব কারুকাজ। সিলিংয়ের খোদাইও চোখে পড়ার মতো।
পাশেই বাইরের শিব মন্দির, যেখানে সহজেই প্রণাম করে নেওয়া যায় ভগবান শিবকে। পাশে রয়েছে এই কুণ্ডটি, যার কোনায় কোনায় আবার রয়েছে অসংখ্য ছোট ছোট মন্দির। এর পাড়ে বসে ছবি তুলতে বেশ ভালো লাগে, আর এই সাইডটাতে হাওয়াটাও ছিল বেশ শীতল। জানুয়ারি মাসে এখানে ডান্স ফেস্টিভ্যাল হয়। পার্কিং ফি দিয়ে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। আরে বাপরে, আরে বাপরে, তুমি পাগুলো দেখো খালি। এক পাল মহিষকে পাশ কাটিয়ে হোটেল খোডালে গিয়ে খেয়ে নিলাম দুপুরের খাবার গুজরাটি থালি দিয়ে। তারপর যাত্রা করলাম আদালত স্টেপওয়েলের দিকে। এখানেরও টিকিট 20 টাকা পার হেড ফর ইন্ডিয়ানস, এবং আমরা কেটে নিয়েছিলাম ASI এর ওয়েবসাইট থেকে। ত্রিমন্দির আদালত, এটা না না, এটা আদালতের মন্দির। আমরা কুয়োতে যাব। এই আদালত স্টেপওয়েল হলো ইন্দো ইসলামিক আর্কিটেকচারের একটি নিদর্শন। লাস্ট আজকের মেইন যে টার্গেট ছিল আদালত কি ভাব, অর্থাৎ রানী রুদাবাই স্মৃতিতে করা আদালত কি ভাবে আমরা পৌঁছে গেছি। মা বাপি তো এখনই ক্লান্ত হয়ে গিয়েছে। কথিত আছে রানী রুদাবাইকে যখন মুসলিম রুলার বেগদা বিয়ে করার জন্য প্রেশারাইজ করেন, তো তখন তিনি শর্ত দেন যে তার স্বামী রানা বীর সিং যে স্টেপওয়েলটি রেডি করছিল সেটি সম্পূর্ণ করতে হবে, তারপরেই তিনি বিয়ে করবেন। কিন্তু তারপরে দেখা যায় যে সেই কমপ্লিশনের পরে তিনি ট্র্যাজিক্যালি ওই স্টেপওয়েলে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেন। তো সেই থেকেই এটি রুদাবাই স্টেপওয়েল আদালাজের বা আদালত স্টেপওয়েল নামে পরিচিত। এখানেরও কিন্তু যে গাঁথুনি বা যে মানে যে শিল্পকলা রয়েছে সেটি কিন্তু ইন্দো ইসলামিক স্টাইলকে দেখায় আর কি। এই স্টেপওয়েলে কিন্তু জল আছে। কথিত আছে এই স্টেপওয়েলের নিকটে থাকা সমাধি যারা এই স্টেপওয়েল তৈরি করেছিল তাদেরই সমাধি। মহারাজা বেগদা এত পরিমাণে এই নিদর্শনে সন্তুষ্ট ছিলেন, তিনি কখনোই চাননি এর রেপ্লিকা তৈরি হোক। তাই ওনারা যখন বলেছিলেন যে হ্যাঁ তারা এরকম রেপ্লিকা তৈরি করতে পারবেন, তখন তিনি তাদের মৃত্যুদণ্ড দেন। এটি বাগেলা রাজবংশের নিদর্শন। এই স্টেপওয়েলটি প্রায় 5 তলা সমান গভীর। এর ভেতরের উষ্ণতা বাইরের থেকে বেশ কম থাকে। এটি একটি পপুলার ট্যুরিস্ট স্পট। এরপরে আমরা চলে গেলাম সবরমতী আশ্রমে। কালকে এসেছিলাম কিন্তু বৃষ্টির জন্য আর ঢুকতে পারিনি, দেরিও হয়ে গিয়েছিল, 6টার পরে এসেছিলাম, তাই আজকে আবার একটা অ্যাটেম্প্ট নিলাম আমরা। দেখলাম অনেকে ভেতর থেকে মাথায় জল নিয়ে বেরোচ্ছে, অনেকে আবার দেখে নিয়ে ফিরতি পথ ধরেছে। আমরা যেহেতু গতকাল দেখতে পারিনি, তাই আজকে সময় হাতে নিয়ে চলে এসেছি। ওয়েদারটা যদিও বেশ ভালো, টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আবার, বাট হাওয়াতে আহা কি আরাম লাগছে। আজকের মূল 3টি দ্রষ্টব্য দেখে নিয়ে আমরা কালকে যেগুলো আমাদের মিস হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য সেগুলোই আমাদের টার্গেট রেখে চলে এলাম। প্রথমে এখানে সবরমতী আশ্রমে বিভিন্ন দিক নির্দেশনা দেখে এগিয়ে গেলাম এখানকার যে স্থানগুলো বিশেষভাবে দেখা সেগুলো দেখতে। হেঁটে হেঁটে এগিয়ে চললাম, দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা উদ্বোধন করা বেশ কিছু নিদর্শন। এরপরে এগিয়ে চললাম প্রেয়ার হলের দিকে। যদিও প্রেয়ার হলে জুতো খুলে রেখে ঢুকতে হয় বলে আমরা ঢুকলাম না, বাইরে থেকেই মহাত্মা গান্ধীর ধ্যানরত যে মূর্তি সেটার ছবি তুলে আমরা পাশে চলে গেলাম সবরমতী নদীর দিকে।
লোকাল অনেকেই এখানে দেখলাম বিকেলবেলা ঘুরতে আসে, সাথে পরিবেশটাও এত সুন্দর, কি শান্তি কি শান্তি। নদীর ধারে কাটিয়ে একে একে ঘুরে ঘুরে দেখে নিলাম বেশ কিছু জায়গা। দেখে নিলাম বিনোবা ভাবের ঘর, কস্তুরবা বাইয়ের ঘর, তারপরে তাদের যে চরকা কাটার যে পোর্শন সেইটা, তারপরে মগন হাউস, এগুলো দেখে নিলাম। সঙ্গে পিছনের দিকের যে আরেকটি গেট, যেখানে অ্যাকচুয়ালি মূল সবরমতী আশ্রমের বোর্ডটা টাঙানো, সেই অংশটাও দেখে নিলাম, ছবি তুলে নিলাম। ভেতরে যে চরকার, অনেক রকমের চরকা রয়েছে, তার থেকে কীভাবে সুতো কাটা হতো সেইগুলোও দেওয়া রয়েছে। আর এছাড়াও যে কিভাবে মহাত্মা গান্ধী তার পর তার নিজস্ব লক্ষ্যে পৌঁছালেন, তো সেইটারও একটা বড় বোর্ড দেওয়া আছে, সেইটাও দেখে নিলাম। গান্ধীজির রুমে তার ব্যবহৃত জিনিসপত্র সেখানে রাখা রয়েছে, সেটাও দেখে নিলাম। এই সেই বোর্ড যেখানে মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে কিভাবে মহাত্মা হলেন তার সাল ওয়াইজ একটি তালিকা দেওয়া রয়েছে। বেরিয়েই দেখা মিলল এক ময়ূরের। সবাই মিলে তাকে ঘিরে ধরেছে, দেখতে চায় যে সে কিভাবে ওপরের দিকে ওড়ে, কিভাবে সে ডাকে। আস্তে আস্তে সে উঠে গেল ওপরের দিকে। ভেতরে রয়েছে বুক শপ, টয়লেট, সুভেনির শপ, কিন্তু সবই ছিল বন্ধ। তবে টয়লেটটি খোলা ছিল, টয়লেটটি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। সবরমতী আশ্রমে আজকে আমাদের দ্বিতীয় দিনের আলটিমেট সফল হলো। আমরা মোটামুটি 5টা 20 নাগাদ ঢুকেছিলাম, এখন 6টা বাজতে প্রায় 5। অলরেডি পোর্শনগুলো, বেশ কিছু পোর্শন বন্ধ করে দিয়েছে। বুকশপ বা মিউজিয়াম যা ছিল সেগুলো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু বাকি গান্ধীজির ঘর, কস্তুরবা বাইয়ের ঘর বা বিনোবাবের ঘর, এইগুলো কিন্তু আমরা ঘুরে দেখতে পেয়েছি এবং বেশ ভালো। টোটাল পরিবেশটার মধ্যে কিন্তু একটা বেশ শান্তশিষ্ট ভাব রয়েছে। আজকে আবার মেঘ করে এসছে, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, পাশে সবরমতী নদী, একটা অদ্ভুত একটা অদ্ভুত সুন্দর ভালো লাগা রয়েছে। আমাদের ভারতের এটা একটা ঐতিহ্য, আর কি বলবো, এটাই ভালো। চলো একবার নদীর ধারটাতে যাওয়া যাক। যা হাওয়া দিচ্ছে পুরো ঝড়ের মতন, আর কি আরাম লাগছে। এরপর আমাদের গন্তব্য ছিল অটল ব্রিজ, যেটি সন্ধ্যের সময় দেখতে খুব ভালো লাগে। রিভারফ্রন্ট ফ্লাওয়ার অটল ব্রিজ, ওই তো সোজাটা অটল ব্রিজ। টিকিট উইন্ডো শুধু ব্রিজের জন্য 50 টাকা করে পড়ে। আমরা 150 টাকা টিকিট কেটে নিলাম। তখনও আলো জ্বলেনি, বৃষ্টি দূর থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এসে গেছি অটল ব্রিজে, এখনো পর্যন্ত আলো জ্বলেনি। 6:30 বাজতে যায়, মোটামুটি মিনিট 10-এর মধ্যে লাইটিং চালু হবে বললো। লাইট জ্বললে নাকি দারুণ লাগে দেখতে। আমরা শুধু ব্রিজের টাকাটাই কেটেছি, অর্থাৎ 50 টাকা করে অ্যাডাল্ট, সেইটুকুনি শুধু কেটেছি। গার্ডেন বা আদার্সের আমরা টিকিট কাটিনি। অলরেডি বৃষ্টি পড়ছে, কিন্তু আজকে লোকারণ্য, কালকে এতটাও ভিড় ছিল না, কিন্তু কালকে বৃষ্টির জন্য আবার দেখতে পাইনি। যাই হোক, এখন দেখে আসি কেমন লাগে।
যেহেতু এটা এখানে কাইট ফেস্টিভ্যালটা ভীষণ বড় করে উদযাপিত হয়, তাই এই ব্রিজটার একটা খাসিয়াত হচ্ছে যে এর মাঝখানের যে পোর্শনগুলো এগুলো ঘুড়ির মতন দেখতে করা হয়েছে, এগুলো লাইট জ্বললে আরও ভালো করে বোঝা যাবে। আলো জ্বলার অপেক্ষায় থাকতে থাকতে আমরা ওখানের হোক্কো কোম্পানির কিছু আইসক্রিম ট্রাই করলাম, বেশ ভালোই খেতে। কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর আলো জ্বলে গেছে, যেটার জন্য এতক্ষণ আমরা ওয়েট করছিলাম। That's the Atal Bridge. আহা কি সুন্দর লাগছে, কত লোক, বৃষ্টিও পড়ছে আর আমরা এনজয়ও করছি। এটা খালি, এটা ঢাকা, এই যে পুরো ঘুড়ির মতন করা আছে, এটাই হচ্ছে এখানকার যে কাইট ফেস্টিভ্যাল হয়, সেই কাইট ফেস্টিভ্যালের কথা মাথায় রেখেই অ্যাকচুয়ালি এটা কিন্তু ঘুড়ির মতন আকার দেওয়া হয়েছে। একদম এটা কাইট ফেস্টিভ্যাল। চলো এদিক দিয়ে খুশি হতে পারো। এদিকটা হচ্ছে সবরমতী রিভার পোর্শন, ওদিকটাতে আরো গার্ডেন আছে। এটা মূলত পায়ে হাঁটার জন্যই, কিন্তু অসাধারণ, মানে লোকজন পুরো গিজগিজ করছে, আর নিচটা দিয়ে নেমে নদীর ধার পর্যন্ত যাওয়া যায়। গতকালের তুলনায় আজকে বৃষ্টিটা তুলনামূলক কম ছিল, কিন্তু তাও মানুষের উৎসাহে কিন্তু ভাটা নেই। প্রচুর পরিমাণে মানুষ এখানে বিকেলবেলাটা দেখছি ঘুরতে আসে, তারপরে এখানে কত রকমের খাবারের স্টল রয়েছে, একটা দারুণ টাইম পাসের জায়গা, সাথে এত সুন্দর দৃষ্টিনন্দন একটা ব্রিজ। গার্ডেনেও লাইটিং হচ্ছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। অটল ব্রিজ শেষ, দেখো। অটল ব্রিজ থেকে নেমে পাশে এসে এই সাইড ভিউটা ক্যাপচার করলাম, অসাধারণ লাগে দেখতে। এই তো এখানে এইখানে এখানে এদিকে এসে দেখি সব ভিজে একসা। ভালোই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ড্রাইভার দাদাকে ডেকে নিলাম, তারপর গাড়ি ধরে সোজা ফিরে এলাম আমাদের হোটেল সেট টাউনে। রাত্রেবেলা একটু চাউমিন খেয়ে শুয়ে পড়লাম পরের দিনের জার্নির জন্য। পরের দিন আমাদের গন্তব্য একতানগর, দ্য স্ট্যাচু অফ ইউনিটি।